উত্তরাধিকার সূত্রে অন্তর্বর্তী সরকার একটি দুর্বল ও অচল অর্থনীতি গ্রহণ করেছিল। গত ১৫ মাসে সেই অর্থনীতির কিছু ক্ষত সারতে শুরু করলেও এখনও তা পুরোপুরি প্রাণ ফিরে পায়নি। তাই নির্বাচনের পর নতুন সরকারকেও একটি মন্থর ও কার্যত স্থবির অর্থনীতি হাতে নিতে হবে। এর মূল কারণ বিনিয়োগে গভীর মন্দা, যা বহু বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ ও তীব্র। জ্বালানির সংকট, ব্যাংকিং খাতে অস্থিরতা, উচ্চ সুদহার, লাগামহীন মূল্যস্ফীতি, ধীরগতির মজুরি বৃদ্ধি এবং মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস এই সমস্যাগুলো আগেই ছিল। কিন্তু বর্তমান সময়ে দুইটি নতুন বড় চ্যালেঞ্জ যুক্ত হয়েছে: রাজনৈতিক অস্থিরতা ও সর্বব্যাপী অনিশ্চয়তা। এই পরিস্থিতি ব্যবসা-বাণিজ্যের ওপর আস্থা নষ্ট করেছে। ফলাফল হিসেবে অর্থনীতির গতিশীলতা কমে গেছে, বিনিয়োগ থমকে আছে, নতুন কর্মসংস্থান তৈরি হয়নি, আর সামগ্রিক প্রবৃদ্ধিও সীমিত পর্যায়ে আটকে গেছে। বাংলাদেশে মূল্যস্ফীতি এখনও ৮% ওপরে, যা পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী গত অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার ছিল ৮.১৭%। তুলনামূলকভাবে প্রতিবেশী ভারত বর্তমানে মাত্র ০.২৫% মূল্যস্ফীতির মধ্যে রয়েছে। এমনকি দেউলিয়া অবস্থার পর পুনরুদ্ধার পথে থাকা শ্রীলঙ্কাতেও এই হার মাত্র ২.১%। নেপালে জেনজির আন্দোলনের মধ্য দিয়ে ওলি সরকারের পতনের পরে ১২ সেপ্টেম্বর দায়িত্ব নেয় একটি অন্তর্বর্তী সরকার। তারা দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, আগামী ৫ মার্চ। এতে রাজনৈতিক অনিশ্চয়তা কেটে গেছে, আর সেই স্থিতিশীলতার প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতেও। দেশটিতে এখন মূল্যস্ফীতি নেমে এসেছে ১.৪৭%। দক্ষিণ এশিয়ায় বর্তমানে শুধু পাকিস্তানি মূল্যস্ফীতির দিক থেকে বাংলাদেশের কাছে রয়েছে। দেশটিতে হার ৬.২%। অন্যদিকে ভুটান ও মালদ্বীপের মূল্যস্ফীতি যথাক্রমে ৩.৯৩ এবং ৩.৮৭%, যা তুলনায় অনেক কম।